প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে আজ থেকে অনুষ্ঠিত হবে ঋতু রূপা তালুকদার সাথীর একক চিত্রকলা প্রদর্শনী দ্য সিলহুয়েট অফ স্ট্রেংথ। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। ধানমন্ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেক্ট আব্দুল্লাহ মোতালেব ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের আর্কিটেকচার ও আর্ট এক্সিবিশন প্লাস মাইনাস। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আপনি আমার আইডল আঙ্কেল, আমি আপনার বিপদে আপদে পাশে আছি, শুধু পি বলে একবার ডাক দেন, দেখবেন এই পিয়াস হাজির। তুমি একটা কাজ করো, এই টাকাটা রাখো, পাশের দোকান থেকে একটু চা খেয়ে নিও। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ আচ্ছা আঙ্কেল। আচ্ছা, আপনি আমার 10 টাকা দিলেন, এই 10 টাকা আমি খরচ করবো না আঙ্কেল, এই টাকা আমি বাধাই করে রাইখা দিব। এই টাকাটা আমার একটা স্মরণীয় উপহার হিসেবে থাকবে আঙ্কেল। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসলেন? আপনি কি ভূত নাকি? শাকিল ভাই আপনারা দেখলো, আমি আপনারা দেখলাম না। ওই যে আপনি কি কইলেন, আপনি কইলেন না যে আমি ভূত নাকি? ব্যাপারটা অনেকাংশে সেরকমই। আসলে হয়েছে কি, ওই যে মানুষ যখন প্রেমে টেমে পড়ে না, তখন মানুষ ভূত হয়ে যায়। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশি আমেরিকান তাত্ত্বিক, সমালোচক, একাডেমিক, দ্বিভাষিক লেখক, কবি, অনুবাদক, বুদ্ধিজীবী এবং গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের কার্যকরী পরিষদের সক্রিয় সদস্য অধ্যাপক ডক্টর আসফার হোসেন। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আছি ভালোই, আপনি? আমি তো ভীষণ ভালো আছি এবং প্রত্যেক বছর যখনই আপনি আসলে বাংলাদেশে আসেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসেন, সেটা আমাদেরকে ভীষণ ভালো লাগা দেয়। এবারে নিশ্চয়ই কোনো কাজ নিয়ে আসা হয়েছে, একটু জানতে চাইবো সবকিছু মিলিয়ে। এবারে এসেছি তো আমি প্রতি বছরই যে কারণে আসি, সেই কারণটা হচ্ছে আমি এখানে এসে ইউল্যাব বলে যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, সেখানে আমি ইংরেজি বিভাগে পড়াতে আসি এবং প্রায় প্রতি গ্রীষ্মেই এসেছি 2016 সাল থেকে। এই যে কাজের জন্য আসলে নিজের দেশে ফিরে আসা হয় প্রত্যেক বছর, এটা নিশ্চয়ই অনেক ভালো লাগা দেয়। নিঃসন্দেহে ভালো তো লাগেই, সেটা তো অবশ্যই, এবং কাজের ভেতরেও থাকতেও ভালো লাগে। এখানে এসে নিজের দেশের মানুষের সাথে আবার একটা সংযোগ তৈরি হওয়া এবং কাজের ভেতরে একাধিক কাজের ভেতরে থাকতে হচ্ছে। যদি আমি শিক্ষকতার কথা বলেছি, যে শিক্ষকতা তো আছেই, তার সাথে যুক্ত হয় কিছু কাজ, যেমন ধরেন লেখালেখির কাজ, যেটা বিদেশে বসে আমি তো বাংলা ভাষায় লিখছি বেশ সময় ধরে, ইংরেজি ভাষাতেও লিখি, কিন্তু বাংলা ভাষায় লিখে আমার যে বইগুলো আসলে লেখা হয়ে আছে, এমনকি কম্পোজও হয়ে আছে, আচ্ছা, ফাইনাল প্রুফসগুলো এখানে বসে দেখার ব্যাপার, সেটাই করছি আর কি। এই যে দর্শকের পরিচয়, আপনার পরিচয়টা দিতে গিয়ে বলছিলাম এতগুলো পরিচয়, যদি আপনার কাছে জানতে চাই যে নিজেকে কোন পরিচয়টা দিতে আপনি সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি তো মনে করি যে আমি শিক্ষক এবং লেখক, আমি দুটোর মধ্যে একটা যোগসূত্রও তো রয়েছে।
আমার কাজ, আমি যা নিয়ে কাজ করি বা লিখি, সেটাও আমার শিক্ষকতার বিষয় হয়ে দাঁড়ায়, এবং যা আমি পড়াই সেটাও আমার লেখার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আমি মূলত মননশীল লেখা যাকে বলা হয় সচরাচর, সেই লেখাই লিখি, প্রবন্ধ লিখি। তো সেক্ষেত্রে বই লিখি, একাডেমিক বই লিখি, নন একাডেমিক বইও লিখেছি, ক্রিয়েটিভ বইও লিখেছি। তো এই সমস্ত কিছু পরস্পর সম্পর্কিত হওয়ার কারণে আমি আমার নিজেকে শিক্ষক এবং লেখক দুটোই মনে করি। আচ্ছা, এই যে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক যেটার কথা বলছিলাম দর্শককে, এখানে আপনি কার্যকরী পরিষদের একজন সক্রিয় সদস্য হিসেবে আছেন, এবং এই সংগঠনের বয়স খুব বেশি দিন হয়নি, 1 বছর হলো হয়েছে। আমি একটু এই সংগঠনটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এটা আন্তর্জাতিক একটি সংগঠন। হ্যাঁ, আমরা তো এই সংগঠনকে এভাবে বলি, সংগঠনকে এভাবে চরিত্রায়িত করি, যেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশের আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক সংগঠন। এবং এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা তো প্রবাসী বাঙালি, বিশেষ করে যারা ইউরোপে এবং অস্ট্রেলিয়া এবং নর্থ আমেরিকা, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা আছেন, তাদেরকে নিয়ে এখানে একাডেমিকরা আছেন, অ্যাক্টিভিস্টরা আছেন, আর্টিস্টরা আছেন, এখানে ছাত্রছাত্রীরাও আছেন, এখানে যারা রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, অতীতে রাজনীতি করেছেন, দেশে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, তারাও আছেন। তো এই সবাইকে নিয়েই আমাদের এই অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন, এবং এটি আত্মপ্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়। এবং জুলাই গণ অভ্যুত্থানেও প্রবাসী বাংলাদেশের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণও কিন্তু এখন যারা সদস্য আছেন তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত ভালোভাবে, শুধু সংহতি না, আরও একাধিক মাত্রায় এরা অংশগ্রহণ করেছেন। এরাই এই সংগঠনের সঙ্গে যুক্ত, এবং এই সংগঠনের উদ্দেশ্য খুবই যদি বলি, সেটা হচ্ছে যে আমরা তো চেয়েছিলাম মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে এবং জুলাই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের 3টি ঘোষিত নীতি ছিল, এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানেরও নীতি ছিল। বারবার বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম থেকে এই কথাগুলো উচ্চারিত হয়েছে যে আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ। সেটি আমাদের সংগঠনের লক্ষ্য। আমাদের যে সংগঠন, সেই সংগঠনের লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং এমন একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। প্রবাসী হিসেবে তো আমাদের একটা অংশগ্রহণের ব্যাপার থাকে, এবং আমরা সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত প্রবাসীদের অংশগ্রহণের কিন্তু একটা ইতিহাস আছে, এবং এই জুলাই গণ অভ্যুত্থানেও কিন্তু প্রবাসীদের অংশগ্রহণের একটা আছে। আমি নিজেই যুক্ত করতে হবে যে গত বছর আমি নিজেই এই সময় এসেছিলাম, বাংলাদেশে এসে ইউল্যাবে পড়াচ্ছি, এবং আমি নিজেই তো এই জুলাই গণ অভ্যুত্থানের একজন সক্রিয় সরাসরি অংশগ্রহণকারী। এবং 31শে জুলাই ইউল্যাবের সামনে আমরা যে দাঁড়িয়ে যে এক দফার দাবিটা তুলেছিলাম, এবং অধ্যাপক সলিমুল্লাহ খানের কথা এখানে উল্লেখ করতে হবে, তার সঙ্গে আমিও ছিলাম, এবং একই সারিতে আমরা সেখানে বক্তৃতা করেছি। এবং তারপর তো মিছিল এবং ডেমনস্ট্রেশন, র্যালি এবং টেলিভিশনে কথাবার্তা বলার থেকে আরম্ভ করে তো এগুলোতে তো অংশগ্রহণ করেছি, প্রবাসীরাও করেছেন। এদেরকে নিয়ে আমি এই সংগঠনের একজন অংশগ্রহণকারী হিসেবে এটা আমি বলতে চাই যে এই সংগঠনটা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখতে চায়। সুন্দর করে বললেন আপনি, যেমনটি বলছিলেন যে 2024-এর জুলাই অভ্যুত্থানের সময়টাতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা আমরা দেখেছি, এবং সেটা অনেক বড় একটা ভূমিকা ছিল। আপনারা যখন এই সংগঠনটি শুরু করেছেন, এখন আসলে কি কি অ্যাক্টিভিটিস মূলত আপনারা করে থাকেন? অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এর মধ্যেই কিন্তু করেছি, যদিও সংগঠনের বয়স কম তুলনামূলকভাবে। আমরা যেমন ধরেন অনলাইনে প্রেস কনফারেন্স করা, আদিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দেওয়া, এবং শেখ হাসিনার বিচার চেয়ে আমরা যে অনলাইনে প্রেস কনফারেন্স করেছি সেটা করেছি। বিভিন্ন বিষয়ে প্রায় প্রতি সপ্তাহে আমরা অনলাইনে অনুষ্ঠানও করেছি, যেখানে বাংলাদেশে যারা সক্রিয় আছেন তাদেরকে আমরা এনে বিভিন্ন বিষয় ধরে ধরে আমরা আলোচনাও করেছি, যে আলোচনাগুলো জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার একটা ভূমিকা রেখেছে এর মধ্যে, এবং একই সঙ্গে যে রাজনীতিতেও কি করা যেতে পারে সে ব্যাপারেও আমাদের মতামত আমরা দিয়েছি। সুতরাং বাংলাদেশের সাথে একটা কিন্তু অত্যন্ত বাংলাদেশি অ্যাক্টিভিস্ট যারা, বাংলাদেশি রাজনীতিক, বাংলাদেশি একাডেমিক, এদের সঙ্গে একটা সক্রিয় যোগসূত্র আমরা বিদেশে বসে থেকেই তৈরি করেছি এই সংগঠনের। আপনাদের জায়গা থেকে আপনারা আসলে কতটুকু এটা অনুভব করছেন যে সাংস্কৃতিকভাবে বা রাজনৈতিকভাবে বাংলাদেশের নতুন প্রজন্ম কতখানি আসলে সচেতন?
এটা তো এক কথায় বলা সাধারণীকরণ, কিন্তু আমি মনে করি যে সাংস্কৃতিক ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য। আমরা খুব দ্রুত জেনারেলাইজ করছি, সুতরাং সুইপিংলি তো জেনারেলাইজ করে বলা যাবে না। নতুন প্রজন্মের মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে, এটা যেমন সত্য। নতুন প্রজন্মকে আমি কখনো আবার ঠিক আনক্রিটিক্যালি রোম্যান্টিসাইজ বা আইডিয়ালাইজ করা, সেটার পক্ষেও আমি না। এখানে একটা সমালোচনামূলক বোঝাপড়া থাকা দরকার বলে মনে করি। তা আমি মনে করি যে নতুনের মধ্যে তো সম্ভাবনা, সারা পৃথিবীতে নতুনরা নতুন কাজ করেছে, তার একটা লম্বা ইতিহাস আছে। আমি যদি ইতিহাসের প্রতি বিশ্বস্ত থাকি, তাহলে তো আমাকে বলতেই হবে যে নতুন প্রজন্মের সম্ভাবনা আছে, থাকার যৌক্তিকতাও আছে। কিন্তু তার অর্থ এই না যে নতুন প্রজন্মের সকলেই একইভাবে সম্ভাবনা প্রদর্শন করে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লেখালেখি, এই সব কিছুর সাথে আপনার বিচরণ বা পদচারণ আসলে অনেক বছরের। এবং আমি এখানে একটু যুক্ত করতে চাইবো যে উপস্থাপনার জায়গাটাতেও আপনি নিজের যেই কি বলা যেতে পারে, নিজের যে দক্ষতা সেটা আপনি দেখিয়েছেন। এনটিভিতে খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান হতো 2008 বা 2009 সালের দিকে, এনটিভি সাময়িকী, সেখানে আপনি উপস্থাপনা করেছেন। সেই অভিজ্ঞতার ঝুলিতে নিশ্চয়ই অনেক কিছু যাওয়া হয়েছে, একটু জানতে চাইবো সেগুলো। অনেক অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নটা করার জন্য, কারণ আমি তো প্রায় বলতে বসেছিলাম যে আমি একসময় উপস্থাপনা করতাম। উপস্থাপনা শুধু না, অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানের প্রযোজক যিনি ছিলেন তার সঙ্গে মিলে অনুষ্ঠান ডিজাইন করা, এইসবও করেছিলাম। মিডিয়া জগতেও কিন্তু আমি কাজ করেছি, শুধু যে এই অনুষ্ঠান করেছি তাই না, আমার অতীত অভিজ্ঞতাও কাজে লেগেছে। আমি তো সাংবাদিকতাও করেছি, সম্পাদনাও করেছি, দৈনিক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম, সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করেছি, একাধিক সাপ্তাহিক পত্রিকা। এবং এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমি ভেবেছিলাম যে আমরা বোধহয় একটা অন্য ধরনের অনুষ্ঠান করতে পারবো। এর নাম হয়েছিল এনটিভি সাময়িকী। সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতি ছিল বিষয়, কিন্তু আমাদের অনুষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য ছিল বলে যেটা আমার কাছে মনে হয়, এখন পেছনে ফিরিয়ে তাকে আরও পরিষ্কার হয়, যে সেটা হচ্ছে যে কথাগুলো সচরাচর বলা হয় না, সাহিত্য সংক্রান্ত, সংস্কৃতি সংক্রান্ত, রাজনীতি সংক্রান্ত, সেই কথাগুলোকে আমরা সামনে আনার চেষ্টা করেছি। উল্লেখ করা দরকার, অত্যন্ত সিরিয়াস প্রোগ্রাম ছিল এটা এনটিভি সাময়িকী। এত সিরিয়াস যে যেখানে টেলিভিশনে দার্শনিক উইটগেনস্টাইনকে নিয়ে কথা বলা যায় কিনা সেটা আমরা অত্যন্ত সাধারণ সাবলীল ভাষায় আলোচনার মধ্যে করেছি। এডওয়ার্ড সাইডেরকে নিয়ে আমরা একটা আলাদা অনুষ্ঠানই করেছি, এক্সক্লুসিভ। এবং আমাদের অনুষ্ঠানের বৈশিষ্ট্য ছিল এরকম যে একটা শব্দ আমরা ঠিক করতাম টপিক হিসেবে, এবং ওই একটা শব্দ ঘিরে আলোচনা থাকতো, গান থাকতো, বাঁশি বাজানো থাকতো এবং বইয়ের রিভিউ থাকতো। এটাকে একসঙ্গে করে করেছি। যেমন ধরেন আমরা আলোচনা করেছি নস্টালজিয়া কি, নস্টালজিয়া, এখানে এসেছিলেন সেলিম আলদিন। যেমন ধরেন তামাশা বলে একটা আমাদের টপিক ছিল, আমার সঙ্গে আলোচনায় ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। যেমন ধরেন জিঞ্জিরা, এরকম একটা টপিক, এর সঙ্গে ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ আলোচনা করার আমার সঙ্গে। যেমন ধরেন মিডিয়া, এক সপ্তাহে নুরুল কবির, আমার বন্ধু নুরুল কবির আমার সঙ্গে ছিল। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের অনুষ্ঠানে এসছেন। যারা মারা গেছেন তাদের কথা এখানে একটু উল্লেখ করতে হবে, স্মরণ করছি। যেমন এসছিলেন মুস্তাফা নুরুল ইসলাম, তারপর মুক্তিযোদ্ধা কর্নেল নুরুজ্জামান এসছিলেন, তারপর রফিক আজাদ, কবি রফিক আজাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, কবি সৈয়দ শামসুল হক এখানে অংশগ্রহণ করেছিলেন, এবং তরুণরা এবং তরুণদের মধ্যেও অনেকে অংশগ্রহণ করেছেন। আমি মনে করতে পারছি এই মুহূর্তে যারা বাংলা একাডেমির এখন যে পরিচালক, মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম অংশগ্রহণ করেছিলেন, এবং আরও মনে পড়ছে কবিদের মধ্যে কবি ব্রাত্য রাইসিও উপস্থিত ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এই সব এনটিভি সাময়িকী ভীষণ জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল, মানে যেটা দেখবার জন্য মানুষের একটা অন্যরকম আগ্রহ কাজ করত। এই অনুষ্ঠানে আপনি একজন সঞ্চালক হিসেবে যেই কোশ্চেনগুলো বা যে কোশ্চেনের প্যাটার্নগুলো তৈরি করতেন, সেটা আসলে কীভাবে? সেটার পেছনে আসলে অনেক গল্প আছে। সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটা প্রযোজনা করতেন আমাদের প্রিয় কবি আলফ্রেড খোকন। তো আলফ্রেড খোকন কবি এবং আমার বন্ধু। তা এখন আলফ্রেড খোকন আর আমি দুজনে মিলে বসে দুজনেই আমরা বিস্তারিত আলোচনা করতাম, খুব ব্রেন স্টর্মিং বলে এটা হতো, এবং তার ভেতর থেকে প্রশ্নগুলো আমরা ঠিক করতাম, বেরিয়ে আসতো কী হবে, কাকে ডাকা হবে, কী ধরনের প্রশ্ন করা হবে, ইত্যাদি ইত্যাদি। বলে রাখা দরকার যে ঠিক আলোচনা পর্বে, যেটার নাম ছিল প্রচ্ছদ পর্ব, ধরেন সলিমুল্লাহ ভাই এবং আমি একসঙ্গে বসলাম, বা আনু ভাই এবং আমি বসলাম, ওটা কিন্তু ঠিক সাক্ষাৎকার না। এটা হচ্ছে যে প্রশ্ন আমি একটা উস্কে দেই, আমরা দুজনেই ওই টপিকটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, সনাতন সাক্ষাৎকার না, কিন্তু দুজনে এরকম আলোচনা। এটা ছিল আলোচনায়, ওটা একটা বিশেষ মানে কম্পোনেন্ট ছিল আমাদের প্রোগ্রামের। সেটার নাম ছিল প্রচ্ছদ পর্ব। প্রচ্ছদ পর্বে বিষয়টা থাকতো
নস্টালজিয়া। এখন নস্টালজিয়া নিয়ে কতভাবে ভাবা যায়, কত গভীরে যাওয়া কত যায়। গভীরে যাওয়া যায়, এবং প্রাত্যহিক জীবনে নস্টালজিয়া কিভাবে কাজ করে, গল্পের ভেতর দিয়ে নস্টালজিয়া। সেলিম আল দীনের সাথে এটা আমি করেছি যেমন, তাই না? অথবা তামাশা, এটা তো একটা অত্যন্ত ইন্টারেস্টিং এপিসোড ছিল, যেখানে সলিমুল্লাহ ভাই এবং আমি ইন্টেলেকচুয়াল আলোচনার মধ্যেও গেছি। তামাশা বলতে গেলে সেখানে আমরা ফ্রয়েড এবং তার আগে পরে লাকাঁ, তাদের নিয়েও আলাপ হয়েছে। সাহিত্যে তামাশা, হ্যাঁ, হিউমারের কত দিক আছে, এগুলো নিয়ে এইভাবে আলোচনা হয়েছে। এখানে বলে রাখা দরকার যে আলোচনা এত সিরিয়াস, আমরা কিন্তু প্রথমে ভাবি নাই যে এরকম একটা অনুষ্ঠান এত জনপ্রিয় হবে। এত জনপ্রিয় হয়ে গেছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিউ এজ এটা সংবাদ করেছিল, তাদের বিদ্যুৎ চলে যায়, এবং যে সময় 9টায় চলে যায় তারা বসে থাকতো অনুষ্ঠান দেখার জন্য। বিদ্যুৎ চলে যাওয়ার পর তারপর সেখানে একটা গন্ডগোল লেগে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে, তারা বিদ্যুতের লোকের সাথে সেটা নিয়ে একটা রীতিমতো ছোটোখাটো যুদ্ধ বাঁধিয়ে ফেলেছে। এরকম ঘটনা ঘটেছে। মানে ওই যে আপনি বলছিলেন না, অনুষ্ঠানের টপিক ছিল নস্টালজিয়া, এখন আমরা আসলে নস্টালজিয়াতে চলে যাচ্ছি। সেটাই, একটু তো নস্টালজিয়া এখন। এই 3 জুলাই এনটিভি আরেকটু কি যুক্ত করতে পারি আমি, এটা না বললে ঠিক হবে না। যে আমি আজকে এখানে এলাম, মেকআপ রুমে গেলাম, তারা 2007 সাল 8 সালের ওই অনুষ্ঠান মনে রেখেছে। আপনি এতদিন এখানে আসলেন, ওই অনুষ্ঠানের কথা মনে পড়ছে। এবং এখন এখানে যারা টেকনিশিয়ান তারাও ওই সময় ছিলেন, তারাও ওই অনুষ্ঠানের কথা বলছেন আমাকে। এটা আমার খুব ভালো লাগলো। আমরা নস্টালজিয়া নিয়ে কথা বলছিলাম, 2007-8-এর কথা বলছিলাম, এবং এনটিভি এই 2025 সালে তার 23তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। 23টা বছর এনটিভি তার নিজের জায়গাটাকে ঠিক রেখে দর্শকদের ভালোবাসা অর্জন করে আজ এতদূর পর্যন্ত এসেছে। এনটিভির কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি? না, আমি তো মনে করি যে এনটিভির সঙ্গে আমি তো নিজেও যুক্ত ছিলাম, এবং যে সময় যুক্ত ছিলাম তখন তো এমন একটা পরিবেশ ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, কথাবার্তা ঠিকমতো বলা যায় না। কিন্তু এখন তো এনটিভি সেই অবস্থায় নেই, একটা পরিবর্তিত পরিস্থিতিতে এনটিভি উপস্থিত হয়েছে। আমি এনটিভির কাছে একটাই প্রত্যাশা করি যে এনটিভি মাধ্যম যেহেতু গণমাধ্যমের অংশ, এটা যাতে উপস্থিত থাকে এনটিভিতে, গণসংক্রান্ত বিষয়, এটা আশা করি। এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তরের যে সংগ্রাম এখনো চলছে বিভিন্নভাবে, বিভিন্ন মাত্রায়, এই গণতান্ত্রিক রূপান্তরে এনটিভির অঙ্গীকার অটুট থাকুক, এটাই আমি চাই। সক্রিয় একটা অংশগ্রহণ থাকুক। চমৎকার। আসলে আপনার প্ল্যানিংটা কি সামনের দিনগুলো নিয়ে, বা জীবনটার বাকি অংশটুকু নিয়ে? আসলে আমি তো লেখক, আমি লিখবো, এটা আমার একটা ইচ্ছে। একাধিক লেখার প্রজেক্ট কনসিভ করেছে একদিকে, আবার চলমান কিছু কাজ আছে। এবং বলি তাহলে যে আমার বই একটা সাম্রাজ্যবাদ ও সাংস্কৃতিক রাজনীতি, এটা গত বছরই বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ফাইনাল প্রুফ দেখে এটাকে প্রিন্ট অর্ডার দেওয়ার যে জায়গাটায়, ওই জায়গায় আমি যেতে পারিনি। কারণ আমি দেখলে মাঝে মাঝে মনে হয় বইটা আসলে কি বের করার দরকার আছে কি, এরকম একটা প্রশ্ন জাগে। তারপর কিছুক্ষণ থামিয়ে করতে করতে সময় চলে গেছে। তো আমার শিক্ষক বলেছেন যে একজন বিদেশে, ভিক্টর ভিয়ানোভা, যে তোমাকে থামতে হবে একটা জায়গায়, এবং থামে ওই জায়গায় যাই হোক না কেন ওখান থেমে প্রুফ রিড করে মানে ফাইনাল প্রিন্ট অর্ডারটা দিতে হবে। তো আমি সেই অবস্থার ভিতরে আছি। আর একটা বই, এটা তুলনামূলকভাবে সহজ হবে, এটা নির্বাচিত প্রবন্ধের বই। আমার ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইউপিএল বলে, ইউপিএলের সঙ্গে কথা হয়েছে, তারা আমাকে বলেছে তাদেরকে ম্যানুস্ক্রিপ্ট দিতে। আমি সেই ম্যানুস্ক্রিপ্টটা তৈরি করব এই কাজের মধ্যে এখন। আর একটা বই তো বেরোচ্ছে আগে থেকেই লেখা, সেটা 15 প্রকাশন থেকে। বইটার নাম কেরামত নামা, এবং 3টি গল্প। বইটা হচ্ছে ব্যঙ্গাত্মক, ব্যঙ্গধর্মী রচনার একটা সংকলন। কেরামত বলে একজন চরিত্র আছে, তার নাম কেরামত চৌধুরী, BA অনার্স MA লন্ডন, এভাবে বলি। হাস্যরস আছে, এবং সেই তার চোখ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা দেখা, এটা। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে 3টা নিরীক্ষাধর্মী গল্প। হ্যাঁ, যে বইগুলো প্রক্রিয়াধীন আছে, পরবর্তীতে আপনি যখন আবার আসবেন সেই বইগুলো নিয়ে আমরা আলোচনা করব। একেবারে শেষ পর্যায়ে স্যার আমরা চলে এসেছি। সব শেষে আপনার লেখা কিছু শব্দ যদি আপনার কণ্ঠে আমরা শুনতে পেতাম, সেটা চমৎকার হতো। আমার লেখা শব্দ, আমার লেখা, আচ্ছা, আমার তর্জমায় কিছু, তো সেটাও তো আমার লেখা, তাই না? আচ্ছা, তাহলে আপনাদের সঙ্গে আমার তর্জমায় একটা কবিতা শেয়ার করতে পারি অবশ্যই। এবং সাউথ আফ্রিকার বিপ্লবী কবি অ্যালেক্সিস নিউন্দায়ের একটা কবিতা, আমি সেই কবিতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, পড়ছি। এবং কবিতাটার নাম হচ্ছে কামলা নকসুর উল্টো লিখন। শস্যের দানায় দানায়
কামলা নকসুর নোক্তা ভরা নোনতা ঘাম, শস্যের দানায় দানায় রক্ত ছলকে ওঠে দাও দাও পূর্ণিমায়। রক্তের টান, জমিনের টান, জবানের টান, কামলার কামের টান, টান 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 টান, দারুণ টানে ফিরে আসে আমাদের বাক্য সব। আমাদের চিহ্নগুলো ডাক ছাড়ে রক্তাক্ত দিগন্তের তাণ্ডব শেষে। আমাদেরও টকবক করা মহাকাব্য আছে, আমাদেরও আছে বলকানো ইশতেহার। কালো মানুষের দেহের পরতে পরতে দমকে দমকে উঠে আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে রচিত আখ্যান সব। আমাদেরও আখ্যান আছে, আমাদেরও নদী নক্ষত্র, 900 মোহনার 900 আকাশ আছে। আমাদের দেহের ছন্দ স্পন্দে ভাষার সীমান্ত ভাঙা অঢেল জমিন আছে আমাদের ইতিহাসে। কামলা নকসুর নোক্তা ভরা ঘামে শত শত কাব্যপংক্তির ভেতরে খুন ঝরে টুপটাপ 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 টুপটাপ, অথবা অঝোর ধারায় ধ্বনির দৃষ্টি মাথানো বৃষ্টি 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 বৃষ্টি। ভীষণ উল্লাসে ধেয়ে চলে আমাদের কাহিনী কিস্সা। তোমাদের উপনিবেশ ভেঙে 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 আমাদের তোমাদের উপনিবেশ। কামলা নকসু কামলা নকসু কামলা নকসু কামলা নকসু কামলা নকসুর নোক্তা ভরা নোনতা ঘামে লাঙলের ফলা কাব্য ফলায় জমিনের গতরে গাঙে ওঠে ঢেউ। চন্দ্রিমায় তরফায় তরফায় সভ্যতার নামে বর্বরতার বেসামাল আস্ফালনে আমাদের ইতিহাস জলে দাও 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 দাও। তারপরও আমরা উঠি ভোরকে সামনে রেখে, কামলা নকসু ওঠে, যাত্রা শুরু হয় মহাকাব্যের স্বর্গ থেকে স্বর্গে, সীমান্ত ধ্বংস করা মানুষের মানচিত্রহীন দুনিয়ায়। ভীষণ ভালো লাগলো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। সবসময় সুস্থ থাকুন সেই প্রত্যাশা করি। আপনাকেও অনেক ধন্যবাদ এবং এনটিভির দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, এবং এনটিভির যে জন্মবার্ষিকী সামনে আসছে তার জন্য আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।